বড় মা, মালতী একটা মেয়ে ছেলেকে নিয়ে এসেছে, সঙ্গে আবার একটা 10-12 বছরের ছাওয়াল, নিচ মহলে দাঁড়ায় আছে, উপরে নিয়ে আসি। ভারী মেহগনি কাঠের সবুজ রঙের দরজার ওপার থেকে উঁকি মেরে এতগুলো কথা গড়গড়িয়ে বলে গেল ইন্দু। ঘরের ভেতরে পালঙ্কের ওপরে আছোয়া হয়ে পানের ওপরে খয়েরের প্রলেপ লাগাচ্ছিলেন বড় মা, অর্থাৎ শিকদার বাড়ির বড় গিন্নি ননিবালা। তিনিই এত বড় প্রাসাদোপম বাড়ির মাইবাপ, সমস্ত বিষয়ের একচ্ছত্র মতামতদাতা। তার কথাই শেষ কথা। ইন্দুর কথা শুনে আলস্য ভেঙে উঠে বসে, একটু মুখ বেঁকিয়ে বললেন, সঙ্গে আবার বাচ্চাও আছে। আচ্ছা, ওপরে নিয়ে আয়। বড়মার কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ইন্দু প্রায় দৌড়ে 2 ধাপ সিঁড়ি লাফিয়ে নিচে নেমে আসে। কই রে মালতী, আয়, আরে নিয়ে আয়, বড় মা ডেকেছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিশাল বড় বাড়িটা হাঁ করে চোখ দিয়ে গিলছিল সাবিত্রী। এত বড় বাড়ি সে বাপের জন্মেও দেখেনি। অভাগীর ঘরের অভাগী সে। বাপের ঘরেও এক ঘরের মধ্যে 3 ভাই বোনের সঙ্গে সে মানুষ। বিয়েও হয়েছে আরেক অভাগার সঙ্গে, সেখানেও ঠেলাঠেলির ঘর, খোদা রক্ষা কর। অবশ্য কাল রাত থেকে আর সে ঘরও তার নয়, স্বামীও নেই। শাখা পলা ছাড়া 2খানা শূন্য হাত, এত ঘষে ঘষে মোছার পরও আলুথালু চুলে সিঁদুরের হালকা দাগ আছে। কেঁদে কেঁদে ফুলে ওঠা চোখ তার সদ্য বৈধব্যকে আরও বেশি করে প্রকট করে তুলেছে। কিন্তু পরনে সাদা শাড়ি নেই সাবিত্রীর। গতকাল রাতের সেই জামরঙা ময়লা শাড়িখানাই গায়ে জড়ানো আছে কোনো রকমে। পাশে দাঁড়ানো পিতৃহারা ছেলেটা গুটিসুটি মেরে মায়ের শরীরের সাথে সেঁটে দাঁড়িয়ে রয়েছে। এই বিশাল বাড়িখানার ঝমঝম গমগম তাকে ভীত করে তুলেছে কোনো এক অজানা কারণে। আনমনে আঙুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক খুঁটছে ছেলেটা। মালতী হাত ধরে টান দিল সাবিত্রীর। চাবিতে দম দেওয়া পুতুলের মতো সাবিত্রীও তার ছেলেটাকে নিয়ে ইন্দু এবং মালতীর পেছন পেছন চলল বড় গিন্নির ঘরের দিকে। গতকাল রাতে ওর স্বামী মারা গেছে, আর ও বাড়িতে থাকেনি সাবিত্রী, থাকতে চায়নি। শাঁখা ভেঙে সিঁদুর মুছে একরত্তি ছেলেটাকে নিয়ে সকালের ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছে এই গোয়ালডাঙ্গায়। গোয়ালডাঙ্গার এই বনেদি শিকদার বাড়ির কথা গ্রামের লোকের মুখে মুখে। এই তল্লাটের জমিদার ছিল এরা এককালে। জমিদারি গেলেও ঠাঁট বাঁট কোনো অংশে কমেনি এদের। খান 30 গোলাম বাঁধি সারা বাড়ি জুড়ে, শরিকও তো কম নয়। মালতী সাবিত্রীর দূর সম্পর্কের এক দিদি হয়। এমনিতে আপন বলতে সাবিত্রীর 3 কুলে কেউ নেই। বাপ মায়ের চিতার ওপরে দুব্য গুছিয়ে গেছে বহু বহুকাল আগে। ওর দাদা বিয়ে দিয়েছিল পরিতোষের সাথে। গতকাল রাতে পরিতোষ মারা যাওয়ার পর সাবিত্রীর ঠাঁই বলতে এই মালতী দিদির কথাই মনে পড়েছিল। কিন্তু তারও তো ঠেলাঠেলি সংসার, বাছুর সমেত গায়ে আশ্রয় দেওয়া তার কম্য নয়। মালতী তাকে বলেছিল এই শিকদার বাড়িতে এলে নাকি একটা হিললে হয়ে যাবে, বড় মা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এমনিতেই মানুষটা নাকি নারকেলের মতো, বাইরে 2-4টে কটু কথা শুনিয়ে দেন, কিন্তু ভেতরটা একেবারে সাদা নরম। বড়মার ঘরের দরজার সামনে এসে ইন্দু আবার ডাক দিল, এই যে বড় মা, এনেছি গো। ইন্দু ওদের দরজায় দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেল। আবার ঘরের মধ্যে ঢুকলো 3টি প্রাণী, সাবিত্রী, ওর ছেলেটা আর মালতী। মালতী কিছু একটা বলতে গেল, কিন্তু পালঙ্কের ওপরে বসে থাকা বড় গিন্নি তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। থাক থাক, হয়েছে। নিয়ে এসে আমায় উদ্ধার করেছো বাচ্চা।
এখন তুমি যাও, আমি বুঝে নেব। মালতী চলে গেল বাইরে। সাবিত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মহিলার ব্যক্তিত্বের দাপটের তাপ মধ্যাহ্ন সূর্যের মতো প্রখর, তেমনি জাঁদরেল কণ্ঠস্বর। এতক্ষণ যে পানটা বানাচ্ছিলেন সেইটা মুখে ফেলে বেশ খানিকটা মাপলেন সাবিত্রীকে। তারপরে বললেন, তা সদ্য বেদ বা হয়েছে বুঝি? সাবিত্রী মাথা নাড়ল খুব ধীরে ধীরে। হ্যাঁ, সে দেখেই বুঝতে পেরেছি। তা আমার কাছে কি চাই তোমার বাপু? কয়দিন থাকবে? হ্যাঁ, তারপর চলে যাবে? নাকি পাকাপাকিভাবে আমার বাড়ির অন্ন ধ্বংস করতে এছো? আমার রয়েছে বাপু যত জ্বালা, রাজ্যে যত গরিব ভিখিরি ফকির মিসকিন, সবাই আমার দরবারে এসে হাজির হয়ে যায়। আর বলি আমি কি এখানে দান সত্র খুলে বসেছি? হ্যাঁ, না না মা, আমি কাজ করব। আপনার বাড়িতে থেকে আমি কাজ করব। আমাকে আর আমার ছেলেটাকে ফিরিয়ে দেবেন না মা। দেখি ভালো করে। সঙ্গে আবার একখানা লেজুড়ো এনেছে দেখছি। বাহ, খুবই ভালো। কিন্তু শোনো মা, চাকর আমার বাড়িতে কিন্তু অনেক আছে, তোমায় আমি রাখবো কেন? মা, আপনি যা বলবেন আমি তাই করব, যে কোনো কাজ। শুধু আমাকে আর আমার এই ছেলেটাকে একটু আশ্রয় দিন মা। আপনার দয়ার কথা অনেক শুনে এখানে এসেছি। একা বেধবা মানুষ আমি, তিন কুলে কেউ নেই, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নেই কোনো। এই ছেলেটাকে নিয়ে পথে বসতে হবে আপনি দয়া না করলে মা। ননিবালা প্রত্যেকবারের মতোই গলে যান। এই বাড়িতে বহুর চাকর বাকরকে এইভাবে নিজের পরিবারের অংশ করে নিয়েছেন তিনি। সাবিত্রী ক্ষেত্রেই বা অন্যথা হতে দেন কেন? কিছু দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার শুকনো মুখের দিকে তাকিয়ে বড় মায়া হলো ননিবালার। রোজ এতগুলো লোকের হাঁড়ি চড়ছে বাড়িতে, আর দুটো পেটে কি বেশি হয়? ওটো মেয়ে, ওটো ওটো, আর কান্নাকাটি করতে হবে নেকো। কাল থেকে নিশ্চয়ই অনেক কান্নাকাটি করেছো তোমার স্বামীর জন্যে। মন দিয়ে শোনো, আমার এখন বয়স হয়েছে, আমার পায়ে ফরমাস খাটার জন্য আলাদা একটা লোক লাগে। তা বিশেষ করে এক মেয়ে ছেলেকে রেখেছিলুম। বছর তিনেক ধরে আমার মাথার ওপর খেয়ে বসে থেকে কিছুদিন আগে আমার হিরে বসানোর উপর পানের ডিবেটা নিয়ে ভেগে গেছে পড়ার মুখে। ছে 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 ছে, গলায় দড়ি, এত জিনিস থাকতে শেষ অবধি কি না ওইটার ওপর লোভ পুষে রেখেছিল আভাগীর বেটি। ছোট লোকের বাচ্চা আর কাকে বলে? সে তো ছোট লোকই হবে। যাকে যাক, তা ওই কাজটাই এবার থেকে কিন্তু তোমায় করতে হবে। মাস গেলে কিছু টাকাও পাবে হাতে। ছেলেকে নিয়ে এখানেই থাকবে, বুঝতে পেরেছ? হাতে যেন আকাশের চাঁদ পায় সাবিত্রী। আর একটু এগিয়ে এসে পাই পড়ে যাচ্ছিল ননিবালার। তিনি আবার অগ্নিমূর্তি ধারণ করলেন। আরে ছ্যা 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 ছ্যা, এসব কি করে? অযথা আহ্লাদের দরকার নেই গো বাপু। তোমার এখনো গুরুদশা কাটেনি, আমাকে একদম ধরবে না করে দিলুম। ইন্দু মালতী এদের থাকার জন্য বড় ঘর আছে, আজ থেকে ওই ঘর তোমার আর তোমার ব্যাটারও। স্বামীর হবিষ্যে নিয়ম পালন এসব করে নাও, তারপর আসবে এখানে আমার ঘরে। হাত জোর করার ভঙ্গিতে উঠে দাঁড়ালো সাবিত্রী। কৃতজ্ঞতায় মাথা নুয়ে দাঁড়িয়েই রইল পালঙ্কের সামনে। আহা, আমার মূর্তির মতো দাঁড়িয়ে রইলে কেন বাপু? যাও। ইন্দু, এই ইন্দু, মেয়েটাকে নিয়ে যা তো। কই গেলি রে? আচ্ছা বাচ্চা, তোমার নাম তো জানা হলো না। নাম কি তোমার?
আর হ্যাঁ, শোনো মা, কোথা থেকে এসো, কি করতে, কোথায় থাকতে, কিছু না জেনেই শুধুমাত্র তোমার এই অবস্থা দেখে তোমাকে কিন্তু আমি এখানে থাকতে দিলুম। এই বিশ্বাসটি যেন ভেঙে দিও না। এখন যাও। মুখে কিছু বলে না সাবিত্রী, কেবল মাথা নাড়ায়। এতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করার কথা ওর। যে মানুষটা এক কথায় ওকে এখানে থাকতে দিয়েছে, তার নুন খেয়ে তার সাথেই বিশ্বাসঘাতকতা করতে পারবে না সাবিত্রী। কিন্তু তার ভয় অন্য জায়গায়। ছেলের দিকে আর চোখে একবার তাকায় সাবিত্রী। না খুঁটেই চলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ননিবালা যে এতক্ষণে ওর জন্য ওকে ধাতানি দেয়নি, এই কপাল ভালো। হাতটা জোর করে নাকের থেকে ছাড়িয়ে নিয়ে নিজের সাথে টানতে টানতে নিয়ে চলে সাবিত্রী। ননিবালা বালিশে হেলান দিয়ে আরাম করে চোখ বোঝেন। বড়কর্তা নেপাল দেশে কাঠের ব্যবসা করেন, বাড়িতে থাকেন না। তাই ননিবালাকেই এত বড় বাড়ির দায়িত্ব সামলাতে হয়, সকলের দায়িত্ব। কিন্তু তবুও তিনি কোথাও যেন বড়কর্তার মতন তেমন চৌখস নন, আবেগপ্রবণ। এই যে এইমাত্র সাবিত্রী আর তার ছেলেকে দুম করে কোনো কিছু বিচার না করেই এই বাড়িতে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এও তার এক মস্ত বড় ভুল ছিল। বয়স হয়েছে, তার উপরে ননিবালার সূর্যের তাপ একদম সহ্য হয় না। ঘরে ভারী ভারী ঝালের পর্দা সব জ্বালনায়। দিনের বেলাতেও আধো অন্ধকার থাকে ঘরটাতে। তাই হয়তো এই সূক্ষ্ম প্রমাণগুলো, যেগুলো লুপাট করে ফেলার পরও রয়ে গিয়েছে, সেগুলো খেয়াল করেননি। সাবিত্রীর জামা কাপড়, শাড়ির আঁচলের খুঁটে কিংবা ওর ছেলের নোকের কোণায় শুকিয়েছিল গাঢ় লাল রঙের একটা তরল। আর তাছাড়াও ছেলেটার শরীর অমন প্যাকাটির মতো হলেও ননিবালা খেয়াল করেননি যে ওর ঢাকের মতো ফুলে থাকা পেটটা। খেয়াল করা উচিত ছিল, জানতে চাওয়া উচিত ছিল সাবিত্রীর স্বামী কিভাবে মারা গিয়েছে। এগুলো জানলে ননিবালা হয়তো মা ছেলেকে বাড়িতে আশ্রয় দিতেন না কখনোই। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো? আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে বিভিন্ন স্বাদের গল্প শুনতে। অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজকেও তোমাদের সামনে নিয়ে এলাম আরও একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প, লেখক আকাশ গুহর কলমে, রাহু। আজকের গল্প পাঠে নীল। তাহলে বন্ধুরা আর দেরি না করে গল্পের পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এই গল্পের শেষেও রয়েছে আজকের গল্পের প্রশ্ন, তাই গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে মন দিয়ে। শুরু হচ্ছে আজকের গল্প, রাহু। ননিবালার আশ্রয়ে এই শিকদার বাড়িতেই সাবিত্রীর দেখতে দেখতে 3টে মাস কেটে গিয়েছে। ননিবালার যাবতীয় ফাইফরমাস খেটে দেয় সে, প্রয়োজনের চেয়ে একটু বেশি খেটে দেয়। হয়তো এক কথায় থাকতে দিয়েছে এই কৃতজ্ঞতাতেই। পান বানিয়ে দেওয়া, গা হাত পা টিপে দেওয়া, স্নানের জলটা গরম করে দেওয়া, খাবারের থালাটা বিছানা অবধি এগিয়ে দেওয়া, এছাড়াও ঘরদোর পরিষ্কার রাখা, আলমারি থেকে শাড়িগুলো বের করে কেচে দিয়ে মাড় দিয়ে রোদে শুকিয়ে আবার আলমারিতে তুলে রাখা, ইত্যাদি হাজারো কাজ। ননিবালাও সাবিত্রীর কাজে খুব খুশি। সবই ঠিক চলছিল, কিন্তু কথাতেই আছে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজ বাদে কাল গ্রহণ, সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস। দিন, মাস, নিজের জন্ম তারিখ, কবে ওর বিয়ে হয়েছিল তাও ভুলে যাবে সাবিত্রী।
কিন্তু বছরের কোন কোন দিন গ্রহণ লাগবে সে কথা কোনোদিনও সে ভোলে না। এই গ্রহণই হলো ওর জীবনের সবচেয়ে বড় ভয়। হারু মানে ওর ছেলেটা যবে থেকে জন্মেছে সেই দিন থেকেই গ্রহণকে ভয় পায় সাবিত্রী, বড্ড ভয় পায়। যেদিন এই বাড়িতে স্বামীহারা গৃহছাড়া হয়ে ঢুকেছিল সাবিত্রী, তার আগের দিন রাতেই, অর্থাৎ যে রাতে ওর স্বামী মারা যায়, সেদিনই ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজ আবার 3 মাস পরে সূর্যগ্রহণ। এই শীতের রাতেও গায়ের থেকে বালাপোষ সরিয়ে দেয় সাবিত্রী। ওর বুক ধরফর করতে থাকে, শাড়ি ব্লাউজ সব ভিজে যায় জবজবে ঘামে, মাথা দপদপ করে ওর। কি হবে? কালকে যে সূর্যগ্রহণ, আবার কোনো একটা অঘটন ঘটবে না তো? পাশে শুয়ে অঘরে ঘুমিয়ে থাকা রোগাভোগা ছেলেটার মুখের দিকে তাকায় সাবিত্রী। ওর বুকের ধরফরানি বাড়তে থাকে ধীরে ধীরে। এই হারুকে নিয়েই যত সমস্যা সাবিত্রীর জীবনে। ওর জন্মের পর থেকেই দাওয়া খাওয়া ভুলে গেলেও প্রতিটা গ্রহণের হিসেব রাখতে হয়। প্রতিটা গ্রহণ আসে আর জেগে ওঠে ছেলেটার অনন্ত ক্ষুধা। এই ক্ষুধা আজকের নয়, বহু বহু কল্প ধরে অন্য কোনো যুগ বা অন্য কোনো সময়ের অবিবর্তিত হয়েছে এই ক্ষুধা। কারণ হারুর দাইমা সাবিত্রীকে বলেছিল, বউ শোনো, তোমারে একটা কথা কই, তোমার ব্যাগটা ও কিন্তু মানুষ না, ও এলো গিয়া। বুকের বাদিকটা চিনচিন করে ওঠে সাবিত্রীর। মানুষের মতো দেখতে, অথচ মানুষের দেহের খোলের আড়ালে থাকা এই না মানুষ সন্তানকে নিয়েই 10টা বছর পার করেছে সে, সকলের চোখের আড়ালে। এমনকি স্বামীকে অবধি টের পেতে দেয়নি কিচ্ছুটি, ঘুণাক্ষরেও। কিন্তু গত 3 মাস আগের চন্দ্রগ্রহণের রাতে সব কিছু উলটপালট হয়ে গিয়েছিল। যা হওয়ার কথা ছিল না তাই হয়েছিল। তাও হয়েছিল পরিতোষ, অর্থাৎ ওর স্বামীর কারণেই। চোখের 2 কোণ বেয়ে জল গড়িয়ে টপ টপ করে কানের লতিতে ঝরে পড়ে সাবিত্রীর। পরিতোষ, ওই জানোয়ারটার সাথে বিয়ে না হলে বোধহয় এত কিছু আমার জীবনে ঘটতই না। রাত বাড়ে, কিন্তু সাবিত্রীর চোখে ঘুম নামতে চায় না। হাড় কাঁপানো ঠান্ডা ঘরের মধ্যে ঘুলঘুলি দিয়ে ঢুকে আসতে চায়। কিন্তু সাবিত্রী গায়ের ঢাকাটা সরিয়ে একটু বাতাস তার ফুসফুসে টেনে নিতে চায়। ওর বুকে পাথর প্রমাণ চাপ। বড় বড় চোখ মেলে বড় ঘরটার এক কোণের বিছানায় শুয়ে ওপরের কড়িবর্গার দিকে চেয়ে ভাবতে থাকে 10 বছর আগের একটা রাতের কথা। সেই দিনও ছিল চন্দ্রগ্রহণ, আরও একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু অন্য সব গ্রহণের চেয়ে অনেক অনেক বেশি বিশেষ ছিল সেই গ্রহণটা, কারণ সেদিন ছিল রক্তচন্দ্রের রাত। ছোটবেলায় সাবিত্রী ওর মায়ের কাছে শুনেছে, চন্দ্রগ্রহণের রাতে চাঁদ যদি লাল হয়ে ওঠে তবে সেটা হয় পৃথিবীর সমস্ত অশুভ শক্তির জেগে ওঠার মোক্ষম সন্ধিক্ষণ। সাক্ষাৎ সৃষ্টিকর্তারও তখন ক্ষমতা থাকে না এসব শক্তিকে আটকানোর। তাই লাল চাঁদের রাতে খুব সাবধান, খুব খুব সাবধান। সাবিত্রী তখন পোয়াতি, যে কোনো মুহূর্তেই দায়ী ডাকতে হতে পারে। তবে এই নিয়ে 3য় অন্তঃসত্ত্বা হয়েছিল সে। এর আগেও 2বার বাচ্চা এসেছিল পেটে, কিন্তু তারা পৃথিবীর আলো দেখার আগেই অকালে মাংসের দলা হয়ে বেরিয়ে গিয়েছে মায়ের শরীরের বাইরে। গর্ভপাতের শারীরিক যন্ত্রণার সাথে জুটেছে পরিতোষের অকথ্য অত্যাচার। মানসিকভাবে ভেঙে পড়েছিল সাবিত্রী।
পরপর 2 বার যখন বাচ্চা নষ্ট হয়ে গেল, পরিতোষ দিনে রাতে উঠতে বসতে ওকে গাল দিত। সালা 8 মাগি, তোকে কি আমি বিয়ে করেছিলাম বসে বসে তোর মুখ দেখবো বলে নাকি? হ্যাঁ, একটা বাচ্চার জন্ম দিতে পারিস না, বেঁচে আছিস কিসের জন্য? গলায় দড়িও জোটে না। দুবো গাছের গলায় দড়ি দিয়ে মর শালা বেহায়া মাগি। স্বাভাবিকভাবেই এরপর থেকে স্বামীর সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে সাবিত্রীর। তারপর যা হওয়ার সেটাই হয়। পরিতোষ শহরে এক কারখানায় কাজ করত। এমনিতেই বাড়ি আসতো খুব কম। ওখানেই এক নষ্টা মেয়ে ছেলের সাথে সম্পর্ক শুরু হয় ওর। বাড়িতে আসা একেবারেই কমে যায়। কত শীত, গ্রীষ্ম, বর্ষা 2 কামরার বেড়ার ছোট্ট বাড়িতে একা একা কাটিয়েছে সাবিত্রী। প্রথমে ভয় লাগত, ভূতের ভয়, জন্তু জানোয়ারের ভয়। তারপরে একটা সময় বুঝলো এদের থেকেও বেশি ভয়ঙ্কর হলো মানুষ নামক ঈশ্বরের তৈরি সর্বোৎকৃষ্ট জীবগুলো। কারখানা থেকে যা সামান্য কটা টাকা উপার্জন করত পরিতোষ, সবই উড়িয়ে দিত ওই বাজে মেয়ে ছেলেটার পেছনে। ফলে ধার বাকি করে সংসার চালাতে হতো। তাই বহু জায়গায় পাওনা গন্ডা জমে গিয়েছিল অনেক। মানুষ আর নেকড়ের মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই। শিকারের গন্ধ পেলেই হ্যাঁ হ্যাঁ করতে করতে, জিভের নাল ফেলতে ফেলতে চলে আসে ঠিকই। পাওনাদারেরা পরিতোষের দীর্ঘদিন অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে আসা যাওয়া শুরু করলো। ধীরে ধীরে সাবিত্রীর কাছেও আসতে শুরু করলো নানান ধরনের কুপ্রস্তাব, এমনকি বাড়ি এসে তুলে নিয়ে যাওয়ার হুমকি। পঞ্চায়েতে বলে কয়ে কোনো রকমে লোকগুলোকে ঠেকিয়ে রেখেছিল সাবিত্রী। পরিতোষ আসত, তবে খুব কম। ঘন ঘন বিরিয়ানি খেয়ে যখন ডাল ভাত খেতে ইচ্ছে করত, তখন সাবিত্রীর কাছে আসত। এক রাতের বেশি থাকতো না। এইভাবেই 3য়বারের জন্য অন্তঃসত্ত্বা হলো সাবিত্রী। এইবারে পরিতোষ ঘন ঘন আসা যাওয়া শুরু করলো। না, বউয়ের প্রতি ভালোবাসা বা কর্তব্যবোধের খাতিরে নয়, যে আসছে সেই সন্তানের টানে। কে জানে, একথা সত্যি নাও হতে পারে। কারণ যে বাবা নিজের সন্তান জন্মের মাত্র কিছুদিন আগে অন্তঃসত্ত্বা মাকে একা করে রেখে চলে যেতে পারে, তার সন্তানের প্রতি কতটুকু টান ছিল তা না বলে দিলেও বুঝতে পারা যায়। সেই তখনকার ঘটনা এটা, যখন সাবিত্রী 10 মাসের পোয়াতি। হারুর জন্মের 3-4 দিন আগের এক রাতের কথা। সাবিত্রীর যখন তখন অবস্থা সেই সময়। পরিতোষ সময় এগিয়ে এসেছে বুঝতে পেরে কারখানায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ সন্ধেবেলায় ঘরের ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে কাঁচা জামা প্যান্ট পরতে পরতে বলল, এই শোন বউ, আমি একটু শহরে যাচ্ছি, কালকে রাতে ট্রেন ধরে আবার ফিরে আসবো। বিছানায় শুয়ে হাত পা নাড়ছিল সাবিত্রী। শরীরে বটগাছের মতো আলস্য। স্বামীর হঠাৎ এই হুজুগের মাথা মুন্ডু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে বসে, সে কি, তুমি এখন শহরে যাবা কি করতে? আমার এখন তখন অবস্থা, ব্যথা উঠলে কারে ডাকবো আমি? আরে বাবা, এখন ব্যথা উঠবে না। আমার তো একটা হিসেব নিকেশ আছে নাকি? ঘরে টাকা নেই, কাজে যাচ্ছি না কতদিন ধরে, খাওয়া দাওয়া জুটবে কোত্থেকে? মাসকাবারি মাল ঘরে সব আনা আছে, 2 সপ্তাহ ভালোভাবে চলে যাবে। দোহাই তোমার, এখন আমাকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও যেও না। আরে বাবা, তুমি এত চিন্তা করো না। আমি দাইবুড়কে বলে দেবো মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যেতে। আমি জানি তুমি কোথায় যাবা। তুমি যাবা ওই বেশ্যা মাগিটার কাছে। কাজে যাওয়াটা তো শুধু একটা ছুতো। বেশ করো, আমার যেখানে যাওয়া সেখানেই যাব। 10 মাস ধরে পেট বাঁধিয়ে তো পড়ে আছিস, আর একখানা মরা বাচ্চার জন্ম দিবি। হ্যাঁ, আমি সুখ করবো কি করে? হ্যাঁ, আমার দিকটা ভেবে রেখেছিস কখনো? না,
স্বামীর এ কথায় একটুও আশ্চর্য হয়নি সাবিত্রী, বরং ওর মনে ঘৃণা হয়েছিল। ও জানে পরিতোষ সেই রকমই জানোয়ার। একজন পোয়াতি মহিলা কি করে একজন পুরুষের দেহের চাহিদা মেটাতে পারে? এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা কি? তুমুল হাতাহাতি হয়েছিল সেই দিন ওদের মধ্যে। এক কথায় দু কথায় আরও নোংরা কথা বেরিয়ে এসেছিল সাবিত্রীর মুখ থেকে। শেষে পরিতোষ ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মাটিতে। যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল সাবিত্রী। কতক্ষণ যে এইভাবে পড়েছিল কে জানে। তলপেটের দিকটা অসম্ভব ব্যথা অনুভব করছিল কেবল। শেষে অনেকক্ষণ পরে যখন উঠে বসেছিল, আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গিয়েছিল ওর। মাটির মেঝেতে একটা চওড়া রক্তের ধারা মাটি ভিজিয়ে দিয়েছে। সাবিত্রীর শাড়ি সায়া মাখামাখি কালচে রক্তে। উঠে দাঁড়াতে গিয়ে চোখে মুখে অন্ধকার দেখেছিল সাবিত্রী। তারপরে অজ্ঞান হয়ে গিয়েছিল। না, পরিতোষ সে রাতে আর যায়নি, আর যাওয়া হয়নি ওর। কে জানে, সাবিত্রীর অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল হয়তো। সারা রাত সেদিন ঘুমোতে পারিনি সাবিত্রী, পেটের ব্যথায়। পরিতোষ ওর পাশে শুয়ে ঘুমায়নি সেদিন। পাশের ঘরে মাদুর পেতে শুয়েছিল, নাক ডেকেছিল নির্লজ্জের মতো। সারা রাত সাবিত্রী পেটটায় হাত বুলিয়েছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে বুক বিদীর্ণ করে কেঁদেছে। এইবারের বাচ্চাটাও গেল। কে জানে, হয়তো ভগবান আমাকে একটা সুস্থ সন্তান দিয়েছিল। নির্ঘাত মরে গেছে। খুন করা হয়েছে আমার বাচ্চাটাকে। খুন করেছে, আর খুন করেছে ওই 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 পাষণ্ড বাপ। ওই খুন করেছে ওই। পরের দুটো দিন কিভাবে কেটেছিল সাবিত্রী মনে করতে পারে না। পড়ে গিয়ে রক্তপাত হয়েছে প্রচুর, কিন্তু পেটের জল ভাগেনি। পেটটা ফুলেছিল। কিন্তু সাবিত্রী তো মা, সে স্পষ্ট বুঝতে পারছিল এতদিন ধরে যে ছোট্ট প্রাণটা পেটের মধ্যে একটু একটু করে নড়াচড়া করছিল, পেটের পাশটায় পা দিয়ে একটু একটু করে ঠেলা দিচ্ছিল, সেসব বন্ধ হয়ে গিয়েছে। সাবিত্রী বিলক্ষণ বুঝেছিল ওর বাচ্চাটা আর বেঁচে নেই পেটের মধ্যে। দুদিন পরে এলো সেই রাত, চন্দ্রগ্রহণের রাত, লাল চাঁদের রাত। সন্ধে হতেই গোল থালার মতো চাঁদ উঠেছিল ওদের বাড়ির সামনে বাঁশবাগানের মাথা ছাড়িয়ে। সন্ধ্যের কিছু পরে গ্রহণ লেগেছিল। সাবিত্রীর মরার মতো শুয়েছিল ঘরের এক কোণে। সে জানেও না গ্রহণ লেগেছে। গ্রহণ লাগা লাল চাঁদের জ্যোৎস্না বিশ্ব চরাচরকে এক মায়াবী রক্তিম আভায় ভরে তুলেছিল। বাইরের দাওয়ায় বসে বিড়ি টানছিল পরিতোষ। হঠাৎ করে পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করে সাবিত্রী। হাত পা খিঁচিয়ে মেকে যেতে শুরু করেছিল। চিৎকার করতে পারছিল না সাবিত্রী, কেবল গোঙাচ্ছিল। সেই শুনেই বোধহয় পরিতোষ দৌড়ে এসে ঘরে ঢুকে দেখে এই অবস্থা। না, আর দেরি করেনি সে। সঙ্গে সঙ্গে এনেছিল দাই বুড়িকে। দাই বুড়ি কতক্ষণ যে ঘরের মধ্যে ছিল তা মনে ছিল না পরিতোষের। সে বাইরের উঠোনে পায়চারি করছিল অস্থিরভাবে। গ্রহণ তখনও ছাড়েনি। চাঁদটা আস্তে আস্তে আরো বেশি করে রক্তবর্ণ হয়ে উঠছিল। শেষমেশ পরিতোষ শুনতে পেয়েছিল সদ্যজাতের কান্না। তার বুকের মধ্যে জেগে উঠেছিল বাপ হওয়ার প্রথম অনুভূতি। সব ঠিকঠাকই ছিল, কিন্তু কোথাও যেন একটা কিন্তু ছিল গোটা ঘটনাটার মধ্যে। কোনো সদ্যজাত এত জোরে চিৎকার করে কাঁদতে পারে কি? ঘরের বাইরে থেকে কান্না শুনে পরিতোষের মনে হচ্ছিল
ওর বাচ্চাটার বুঝি গলা ছিঁড়ে যাবে। দরজা বন্ধ, ভেতরে যাওয়ার অনুমতি তখনও নেই। অনুমতি এসেছিল আরও বেশ কিছুক্ষণ পরে। দাইবুড়ি একটা ছোট্ট ন্যাকড়া পেঁচানো শরীর দু হাতে পরম যত্নে জড়িয়ে ধরে বেরিয়ে এসে হাসি মুখে পরিতোষকে জানিয়েছিল, ছেলে হয়েছে। আনন্দে আত্মহারা হয়েছিল পরিতোষ। বাইরে রাখা লণ্ঠনটা তুলে ধরে পুত্র সন্তানের মুখ দেখেছিল। দুটো জায়গায় ভয়াবহ খটকা লেগেছিল তৎক্ষণাৎ। প্রথমত, বাচ্চাটা তখনও ভয়ানক চিৎকার করে কাঁদছিল। সদ্যজাত এমন কাঁদেই, কিন্তু তাই বলে এত জোরেও নয়। দ্বিতীয় ব্যাপারটা লক্ষ্য করে চমকে দুপা পিছিয়ে গিয়েছিল পরিতোষ। বাচ্চার চোখ দুটো কুচকুচে কালো, কালো মানে পুরোপুরি কালো, কোনো সাদা অংশ তাতে নেই। এমন আবার হয় নাকি? বাকি শরীরটা ন্যাকড়ার মধ্যে পেঁচানো ছিল, তাই দাইবুড়ি বা পরিতোষ কেউই দেখতে পায়নি। বাচ্চাটার হাতে পায়ে নখগুলো অমাবস্যার মসীকৃষ্ণ আকাশের মতো কালো। বুড়ির মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল পরিতোষ। দেখেছিল দাইবুড়ির মুখের হাসিও মিলিয়ে গিয়েছে। বাঁশবাগানের মাথায় উঠে থাকা লাল চাঁদটার দিকে একবার তাকিয়েছিল বুড়ি, একবার যেন চমকে উঠেছিল। তারপরে আবার ঘরে চলে গিয়েছিল বাচ্চাটাকে নিয়ে। পরিতোষ হতভম্ব হয়ে আবার বসে পড়েছিল দাওয়ায়। কোনো ভয়াবহ চোখের রোগ নিয়ে কি জন্ম নিল কি বাচ্চাটা? সেদিন ঠেলা মেরে বউটাকে ফেলে দিয়েছিলাম, তার জন্য কি জন্মান্ধ নিয়ে জন্ম নিল আমার ছোলাটা? হায় ঈশ্বর, কি করলাম! নিজের মাথাটা নিজেরই শাবল দিয়ে ফুঁড়ে দিতে ইচ্ছে করলো পরিতোষের। রাগের মাথায় কত বড় সর্বনাশ করে ফেলেছে নিজের সন্তানের। বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে, তারস্বরে চিৎকার করছে চিল শকুনের বাচ্চার মতো। তাই বুড়ি সাবিত্রীকে কোলে দিয়েছিল বাচ্চাটাকে। সাবিত্রী দুর্বলভাবে উঠে বসে, আধশোয়া হয়ে কোলের উপরে রেখে দু চোখ ভরে দেখেছিল বাচ্চাটাকে। ঘরে আলোও বড় কম ছিল, সাবিত্রী হয়তো ওর চোখ দুটো দেখতে পায়নি। বাম দিকের আঁচল সরিয়ে একটা স্তন বের করে বাচ্চাটার মুখের সামনে ধরেছিল সাবিত্রী। বাচ্চাটা চুপ করেছিল, কিন্তু তারপরেই একটা ভয়ানক আর্ত চিৎকার দিয়ে বাচ্চাটাকে প্রায় ছুঁড়েই ফেলে দিয়েছিল সাবিত্রী। মেঝেতে বসে থাকা দাইবুড়ি দৌড়ে এসে বাচ্চাটাকে না ধরলে হাটের ওপর প্রান্তে বেয়ে গড়িয়ে মাটিতে পড়ে মাথা থেতলে ছাতু হয়ে যেত ওইটুকু সদ্যজাতর। প্রবল আতঙ্কে দাইবুড়ি তাকালো সাবিত্রীর দিকে। দুই হাত দিয়ে নিজের বাম স্তনটাকে চেপে ধরে চিৎকার করে কাঁদছে সাবিত্রী। আঙুলের ফাঁক দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। চিৎকার শুনে পরিতোষও ঘরে চলে এসেছে ততক্ষণে। এই বাচ্চাটা, হ্যাঁ, এই কিছুক্ষণ আগে জন্মানো বাচ্চাটা, যার দাঁত হয়নি এখনো, সে কামড়ে ছিঁড়ে নিয়েছে সাবিত্রীর স্তনবৃন্ত। কাটা পাঠার মতো দাপাচ্ছে সাবিত্রী। সদ্য নারীর ছেঁড়ার যন্ত্রণা, তার ওপরে স্তনের যন্ত্রণা। প্রবল আতঙ্কে, বিস্ময়ে হ্যারিকেনের অল্প আলোয় বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছিল দাইবুড়ি। আবার হাঁ করে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করেছে বাচ্চাটা। ওই তো ওর মাড়ি দেখা যাচ্ছে। বাচ্চা বিয়োতে বিয়োতে বুড়ি হয়ে গিয়েছে দাই। সদ্যজাতর মাড়িতে এমন হাঙর মাছের মতো ছোট ছোট কালো কালো দাঁত থাকে, এমনটা কোনোদিনও সে দেখেনি। হাত পা থরথর করে কাঁপছিল বুড়ির। বাচ্চাটা ওর কোলেই ধরা। ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। ওইটুকু সময়ের মধ্যে ঘরের ভেতরে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকা পরিতোষকে দাইবুড়ি বলেছিল, খানিক গাঁদাল পাতা জোগাড় করে আনো তো দেখি। ওদের বাড়ির সামনের ঝোপটায়
অনেকগুলো থোকা গাঁদার গাছ ছিল। সেই পাতা বেটে তার রস লাগাতে রক্ত পড়া বন্ধ হলো। কি মনে হতে বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল দাই। গ্রহণ ছেড়েছিল ঠিক তখনই। লাল চাঁদ আস্তে আস্তে আবারও সাদা হয়ে উঠেছিল। চারিদিকে ছড়িয়ে পড়েছিল গলানো রূপোর মতো জ্যোৎস্না। দাই অবাক হয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখেছিল। ওর চোখের মণি আর সেরকম কুচকুচে কালো নেই। মণির পেছনে সাদা অংশ দেখা যাচ্ছে। দাঁতও নেই মাড়িতে কোনো। বাচ্চাটা চুপ করে গেছে, আর কাঁদছে না, বা হয়তো কেঁদে কেঁদে হাঁপিয়ে গিয়েছিল। দাইয়ের কোলেই ঘুমিয়ে পড়ল। এইদিকে রক্ত বন্ধ হলেও যন্ত্রণা কিছুতেই কমছিল না সাবিত্রীর। ভোর হতে তখন ঢের দেরি। ঘরে থাকা কি সমস্ত উপকরণ দিয়ে কি একটা মিশ্রণ বানিয়ে দিয়েছিল দাইবুড়ি। ও অনেক কিছু জানে। সেই মিশ্রণের প্রলেপ লাগাতে যন্ত্রণা কমেছিল সাবিত্রীর। ওর বাচ্চা ঘুমিয়েছিল। দাই সেদিন সারা রাত ওই বাড়ি থেকে নড়েনি। ঘুমায়নি পরিতোষও। সকাল হতেই পরিতোষ বউকে নিয়ে অনেক দূরে মফস্বলের হাসপাতালে ছুটল। বাচ্চা রইল বুড়ির কাছে। ঘোষেদের বাড়ি থেকে গরুর দুধ এনে বাটি চামচে করে খাইয়েছিল দাই। সারাদিন পরে সাবিত্রী হাসপাতাল থেকে যখন ফিরে এলো, তখন ও সন্তানকে কোলে নিতে চাইল না। সেপ্টিক হওয়ার হাত থেকে যা হোক করে বাঁচা গেছে, না হলে ওই ঘা বিষিয়ে মরে যেত সাবিত্রী। সেদিন দাইবুড়ি ওকে কটা কথা বলেছিল। আড়ালে ডেকে নিয়ে গিয়ে সেই কথাগুলো আজও সাবিত্রীর কানে বাজে। বউ শোনো, তোমার একটা কথা কই। তোমার ব্যাগটা ও কিন্তু মানুষ না। ও হইল গিয়া ও যে কি তা আমি তোমারে কেমন কইরা কই। কিন্তু শোনো বউ, তোমারে যা বলবো তা তুমি বিশ্বাস করবা। কাল তুমি যখন ওরে জন্ম দিছিলা তখন চাঁদে গ্রহণ লাগছিল, আর তার উপর কাল ছিল লাল চাঁদের রাত। লাল চাঁদের রাতে এমন অনেক কিছু হয় যা আমরা মানুষেরা পুরোপুরি ঠিকঠাক বুঝি না। এই দুনিয়ায় যত খারাপ শক্তি আছে তারা এই লাল চাঁদের রাতে মুক্ত হইয়া যায়। তোমার এই ব্যাটা যে কি তাই একটু একটু বুঝতে পারছি। রাহুর নাম শুনছো? অসুর অসুর। গ্রহণের সময় রাহু আর কেতু এই দুই অসুর মিল্লা চাঁদ আর সূর্যরে গিলা খায়। এই দুই অসুরের মধ্যে রাহুর খিদা হইল সবচেয়ে বেশি। শোনো বউ, তোমার এই ব্যাটা শরীরের মধ্যে রাহুর একখানা অংশ জন্ম নিছে। দেখছিলা পেট টিকা পড়বার সঙ্গে সঙ্গে কিরম চিৎকার দিছিল খিদার জন্যে। আর চোখ দুইটা আলকাতরার মতন কালো হইয়া গেছিল। দাঁত বাইর হইয়া গেছিল মারির টিকা। নাইলে তুমি কও ওইটুকু বাচ্চা ও কি দুধের বোটা সিরা নিতে পারে? হ্যাঁ, এই অবধি শুনে থরথর করে কেঁপে উঠেছিল সাবিত্রী। তার স্পষ্ট মনে আছে, স্তনবৃন্ত সদ্যজাত সন্তানের মুখে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে কি ভয়ঙ্কর নরকীয় যন্ত্রণা সে অনুভব করেছিল। কাঁদতে শুরু করেছিল সাবিত্রী। দাইবুড়ি আবার বলেছিল, কিন্তু ভয় পাইও না বউ, এই বাচ্চা এমনি মানুষের মতোই থাকবে। শুধু গ্রহণ লাগলে সাবধান, ওর ভিতরকার রাহু কিন্তু তখন জায়গা উঠবে। তখন ওরে খাওয়াবা, পেট ঠাইসা খাওয়াবা, যত খাইতে চাই ততই খাওয়াবা, তাইলেই ও চুপ থাকবো। খুব সাবধানে মানুষ করবা এই বাচ্চাটারে, কখনো মায়েরা ফেলবার কথা ভাববাও না। অসুর হোক মাইনসা হোক তোমারই তো পেটের সাও। শুধু আর কখনো বুইলা ওরে বুকের দুধ খাওয়াবা না, তোলা দুধ খাওয়াবা। এমনিতে কোনো ভয় নাই, কিন্তু আমি আবারও কইতাছি, গ্রহণ লাগলে কিন্তু সাবধান। আর হ্যাঁ, এই কথা কেবল তোমার আর আমার মধ্যেই থাকবো, ওর বাপেও যেন জানতে না পারে।
বেটা মানুষের মনে মায়া দয়া কম, এইসব জানলে বাচ্চাটারে মাইরা ফেলাইব। উদ্গতেরও যেমন সৃষ্টি, কি আর করবা, নিজের পোড়া কপাল ভাইবেই অনে মানুষ করো। তাই করেছে সাবিত্রী। পরিতোষকে এতগুলো বছর জানতে দেয়নি সন্তানের এই কালো রহস্য। 10টা বছর ধরে ছেলেটাকে মানুষ করেছে একেবারে নিজের হাতে। ছেলে সন্তান হলে কি হবে, ওর বাপের কোনোদিনই ওর ওপর তেমন টান ছিল না। কয় বছরে পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছে। পরিতোষ বাড়িতে আসতই না সেরকম। প্রথমে মাসে 1-2 বার, পরে 2 মাসে 1 বার, ধীরে ধীরে 4-5 মাসে 1 বার করে যাতায়াত করত। 1-2 দিন থাকতো, আবার চলে যেত শহরে। সাবিত্রী জানত ওই নষ্টা মেয়ে ছেলেটার সাথেই সংসার পেতেছে পরিতোষ। কিছু বলতো না, মানি অর্ডারে টাকা পাঠিয়ে দিত পরিতোষ। ওইটুকুর জন্য চুপ করে থাকতো সাবিত্রী, না হলে তো লোকের বাড়ির বাসন মেজে খেতে হতো ওকে। গ্রামাঞ্চলে গ্রহণ লাগলে মানুষেরা খাবার ছয় না, কিন্তু সাবিত্রীর ঘরে ঠিক তার উল্টোটা। এই 10টা বছর যে কটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়েছে, সেই প্রতিটা দিনে 1-2 হাঁড়ি ভাত নিয়ে বসিয়েছে সাবিত্রী। সামর্থ্যের বাইরে গিয়ে জোগাড় করে রান্না করেছে কড়াই ভরে ভরে। গ্রহণ লাগলেই এই ছেলে আর নিজের মধ্যে থাকে না, খালি খাই খাই আর খাই। এমনিতে রোগা চেহারার ছেলেটা, কেউ না দেখলে বিশ্বাসই করবে না যে গ্রহণের সময়টুকুতে কি পরিমাণে খেতে পারে এই ছেলেটা। নিমেষের মধ্যে থালার পর থালা ভাত তরকারি সব শেষ। গ্রহণ ছাড়লে আবার নিজের মধ্যে ফিরে আসে ছেলেটা। পরদিন থেকে আবার সেই 2 গাল ভাত, 1 বাটি মুড়ি বাতাসা, এই খেয়েই ক্ষান্ত হয়। ওর ভেতরকার সেই অনন্ত রাক্ষসে ক্ষুধা আবার অপেক্ষা করে কোনো এক চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের জন্য। জেগে ওঠার অপেক্ষায় দিন গণে রাহু। যে চাঁদ সূর্যকে অনায়াসে গিলে খায়, কেবল সাবিত্রী জানে সে কথা, আর কেউ জানে না। আর জানতো সেই দাইমা, যে বহুকাল আগে চোখ বুজেছে। সাবিত্রীর রাহু শব্দটাকে উল্টে ওর নাম রেখেছিল হারু। চোখের জল মুছে সাবিত্রী। ওর বুকের খাঁচার ভেতর থেকে বের হয়ে আসে এক গভীর প্রলম্বিত দীর্ঘশ্বাস। পাশে শুয়ে থাকা ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুকটা হুহু করে ওঠে ওর। কাল আবার সূর্যগ্রহণ, কাল আবার হারু হয়ে উঠবে রাহু। ছেলেটার মাথা বুকের মধ্যে আঁকড়ে ধরে নিঃশব্দে কেঁদে বুক ভাসায় সাবিত্রী। সাথে একটা অজানা আতঙ্কের কর্ষিকা ওর সারা শরীরের মধ্যে নড়াচড়া করে বেড়ায়। এতদিন স্বামীর ঘরে থাকতাম, নিজের ইচ্ছে মতো রান্না করতাম, ছেলেকে খেতে দিতাম। এটা তো পরের বাড়ি। যদি যদি ছেলেটার জন্য পর্যাপ্ত খাবার জোগাড় করতে না পারি, তাহলে তাহলে কি হবে? গ্রহণের সময় খেতে না দিলে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তা গত 3 মাস আগেই টের পেয়েছে সাবিত্রী। সেই রাতটার কথা ভাবলে ওর বুকের রক্ত শীতের ভোরের কুয়োর জলের মতো ঠান্ডা হয়ে যায়। ছেলেটাকে বুকে আরো জোরে আঁকড়ে ধরে সাবিত্রী। সকাল থেকেই কাজকর্মে মন নেই সাবিত্রীর। হাত আর চলে না আজকে। ননিবালা ঘুম থেকে ওঠার পরেই বিছানা ঝাড়তে গিয়ে দামি সেকেলের খাটের শক্ত আড়িটায় প্রচণ্ড জোরে নখে একটা গুঁতো খেল সাবিত্রী। ননিবালার পানে এমন বেশি চুন অন্যমনস্কভাবে দিয়েছিল যে আরেকটু হলে বড়গিন্নির মুখ পুড়ে যেত একেবারে। সকাল থেকেই এসব চলছে। ননিবালা ব্যাপারটা লক্ষ্য করে ধমক দিলেন তাকে।
এই মুখপুরি, তোর কি হয়েছে রে আজকে? কাজে কর্মে মন নেই কেন? ও কিছু না বড় মা, কাল রাতে ভালো করে ঘুম হয়নি, একটু জ্বর মতো এসেছিল। তা ওষুধ খা, আমার কাছে জ্বরের ওষুধ আছে, ওই ডিবেটা নিয়ে আয় দেখি। এখন ঠিক আছি, শুধু শরীরটা একটু দুর্বল লাগছে, গাটা ম্যাজম্যাজ করছে। তুমি বসো, চুলটা বেঁধে দিই। সাবিত্রীর বুকের মধ্যে তুমুল উথাল পাতাল চলছে। সবে সকাল 8টা বাজে। ছোট থাকতে গ্রামের পাঠশালায় লেখাপড়া কিছু শিখেছিল সে। কাল রাতে ক্যালেন্ডার খুলে দেখেছে আজ সকাল 11:27 সূর্যগ্রহণ লাগবে। এই সময়ের মধ্যে ছেলেটার জন্য কিছু খাবারের সংস্থান না করলে চুল বাঁধতে বাঁধতে কৌশলে ননিবালাকে একটু বাজিয়ে নেয় সাবিত্রী। আচ্ছা বড় মা, আজকে তো সূর্যগ্রহণ, এ বাড়িতেও বুঝি গ্রহণ লাগলে খাওয়ার নিয়ম নেই? মরণ আমার, আবার কি অলুকুনে কথা! গ্রহণ লাগলে কোন হিন্দু বাঙালিকে দেখেছিস মা গিলতে বসতে? তাছাড়াও আমার শাশুড়ি ছিলেন বৈষ্ণবী, আমাদের ইষ্ট দেবতা কিন্তু জনার্দন। গ্রহণ লাগলে এক কণাও মুখে দেবার অধিকার নেই কারুর এই বাড়িতে। চোখে সর্ষে ফুল দেখে সাবিত্রী, বুকে হাঁপড়ের মতো ওঠানামা বেড়ে যায়। এদিকে দেখতে দেখতে সময় গড়ায় নানা কাজের ফাঁকে। এ বাড়িতে সকালে দই, চিড়ে, ফল এইসব দিয়ে প্রাতরাশ সারে। তবে আজ গ্রহণ লাগবে বলে রান্নাবান্না অনেক সকাল থেকেই চলছে। অনেক ভোরে ওঠেন বলে ননিবালা এই সময়টা একটু গড়িয়ে নেন। এই সুযোগে সাবিত্রী দৌড়ে নিচে হেঁসেলের দিকে আসে। ছেলেটা কোথায় কে জানে, যাকে সেসব পরে দেখা যাবে। হেঁসেলে উকি মেরে সাবিত্রী দেখে দুপুরের রান্না মোটামুটি হয়েই গিয়েছে। বড় বড় কলা পাতা দিয়ে সব খাবার ঢাকা আছে। গ্রহণের পরে খাওয়া হবে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। গ্রহণ লাগলো বলে। হারু কোথায় আছে কে জানে, ওকে একটা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। উঠোনে নামলো সাবিত্রী। এ বাড়ির পেছন দিকে একটা পুকুর আছে, ওখানে গিয়ে মাঝে মাঝে বসে থাকে হারু। কিন্তু সেখানে এসেও সাবিত্রী ওকে পেল না। পেল তবে অন্য জায়গায়। পুকুরটা থেকে খানিকটা দূরে একটা ছোট্ট দালান আছে, ওটাতে এখন কেউ থাকে না। বাড়ির যত আবর্জনা ডাঁই হয়ে রাখা থাকে ওখানে। আগে এরা যখন জমিদার ছিল তখন ওখানে বিশেষ 2 জন অতিথিদের থাকার ব্যবস্থা ছিল। ওটার দরজা সামান্য ফাঁক করে খোলা। সাবিত্রী দুরু দুরু বুকে এগিয়ে গেল এদিকে। দরজা ফাঁক করতেই দেখল ধুলো আবর্জনায় ভরা সেই ঘরটার নোংরা মেঝেতে মেজকর্তার আদরের কুকুরটার সাথে খেলা করছে হারু। মেজকর্তার এই কুকুরটা আদতে একটা নিরী কুত্তা হলেও জমিদার বাড়ির ভালো মন্দ খেয়ে দিয়ে গাবদা গবদা চেহারা হয়েছে তার। কুকুরের থেকে বেশি কালো শুয়োর মনে হয় দেখলে। মেজকর্তার প্রাণ এই কুকুরটা। হারুর খুব ন্যাওটা, সারাক্ষণ ওর পিছু পিছু ঘুরঘুর করে। সারাক্ষণ একটা তুলোর পাশ বালিশ হেঁটে চলে বেড়ালে যেরকম দেখতে লাগে, কুচকুচে কালো কুকুরটাকে সেই রকমই দেখতে লাগে। গা বেয়ে তেল যেন ঝরে পড়ছে। সাবিত্রীকে দেখে মুখ তুলে তাকালো হারু। খিদা লাগছে মা, কিছু খেতে দাও না গো। নিজের বুকের মধ্যে নিজেই হাতুড়ি পেটার শব্দ পায় সাবিত্রী। গ্রহণ লাগতে আর বড় জোর 5-10 মিনিট বাকি। কুকুরটা হারু চারিদিকে লেজ নাড়তে নাড়তে ঘুরছে। কি একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে সাবিত্রীর। দেবো বাবা, এক্ষুনি দিচ্ছি, তুই এখানেই থাক, কোথাও যাস না, একটু সবুর কর। সাবিত্রী পড়ি কি মরি করে দৌড়ায়। কি একটা মনে পড়তে থেমে যায়, আবার ঘুরে আসে। দরজায় দাঁড়িয়ে কুকুরটাকে ডাকে, আয় 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 ভুলু, আমার সাথে আয়। ওকে ডাকছো কেন? ও আমার সঙ্গে থাক না।
সাবিত্রী যে কেন কুকুরটাকে ডাকছে তা যদি ওকে ভেঙে বোঝাতে পারত, খাবার আসতে যদি দেরি হয় তাহলে। কুকুরটাও বেহায়া, এত ডাকলো সাবিত্রী, তবু হাড়ুকে ছেড়ে নড়ল না, পাত্তাই দিল না ওর ডাকাডাকিতে। সাবিত্রী বুঝল দেরি হয়ে যাচ্ছে। পুকুর পেরিয়ে হেসেলের দিকে ছুটল পড়িকি মড়ি করে। হেসেলের পেছন দিকে একটা ছোট খিড়কি দরজা আছে, সেটা দিয়ে খুব সন্তর্পণে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে এলো। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, কেউ নেই, এখনই গ্রহণ লাগবে। সবাই ছাদে গিয়েছে গ্রহণ দেখবে বলে। খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্য অর্ধেক হয়ে যাবে এখনই। বাইরে সিঁড়ির ঘর দিয়ে অনেকগুলো পায়ের হুটোপুটি শুনতে পেল সাবিত্রী। সবাই মিলে ছাদে যাচ্ছে, এর যে বড় সুযোগ আর হয় না। তাড়াতাড়ি একটা বড় গামলা খুঁজে পেতে নিল। কলাপাতার ঢাকা উঁচু করে মুঠো মুঠো ভাত, হাতা হাতা ডাল, বড় বড় মাছের পেটি, গাদা গাদা যা পারল তাই নিয়ে নিল থালায়। একটা থালাতে যা ভাত ধরে তাতে ওর ছেলের কিছুই হবে না, তাই গামলা নিতে হয়েছে। এত বড় গামলা লুকিয়ে অত অবধি নিয়ে যাওয়াটাই এখন একটা বিশাল বড় ঝুঁকি। এদিকে ধরা পড়ে যাওয়ার ভয়, অপরদিকে হারুর খাবার দিতে দেরি হয়ে যাওয়ার ভয়। এই দুই মিলে সাবিত্রীর হৃৎপিণ্ড একেবারে গলার কাছে উঠে এসে ধকধক করছে। ভাত তরকারি ভর্তি গামলাটা যতটা পারল শাড়ি দিয়ে ঢেকে আঁচলের তলায় করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পুকুরের ওই ঘরটার দিকে পা টিপে টিপে এগোয় সাবিত্রী। রোদের তেজ কমতে শুরু করেছে ইতিমধ্যে। বারবার পেছনে তাকাচ্ছে সে, কেউ দেখল না তো? পেছনে তাকাতে তাকাতে সামনে ধপ করে একটা ভারী শরীরে যেন ধাক্কা খেয়ে চমকে ওঠে সাবিত্রী। সামনে তাকাতেই ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বড় মা, সঙ্গে মেজো মা। ভাত ভর্তি গামলাটা আরেকটু হলে পড়েই যাচ্ছিল। মেজোমাই মুখ খুললেন প্রথমে। এই মহিলা সাবিত্রীকে একেবারে দু চোখে সহ্য করতে পারে না। হঠাৎ করে উড়ে এসে একটা বাচ্চা নিয়ে জুড়ে বসার কারণে সাবিত্রীকে হ্যাটা করার কোনো সুযোগই তিনি ছাড়েন না। দেখো দিদি, কাণ্ড দেখো, গ্রহণ লেগেছে আর এদিকে ইনি ভাত নিয়ে লুকিয়ে লুকিয়ে খাবেন বলে কোথাও যেন যাচ্ছিলেন। আমি বললে তো তোমার শুনতে খারাপ লাগে। সংসারে মঙ্গল অমঙ্গল বলে আর কিছু রাখবে না এই ছোট লোকের জাতেরা। মিলিয়ে নিও তুমি। কি রে মুখ পুরি, কোথায় যাচ্ছিলিস গামলা করে ভাত নিয়ে? হ্যাঁ, তোকে সকালবেলা আমি বললুম না আমাদের বাড়িতে গ্রহণ লাগলে কেউ খায় না? চি 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 চি, এত নোলা তোর! মাটিতে ধপ করে বসে পড়ে সাবিত্রী। ভাতের গামলাটা একপাশে রেখে বড়মার পা জড়িয়ে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বলে, বড় মা, ও বড় মা, ছেলেটার বড্ড খিদে লেগেছে, আর কোনোদিনও খাবে না। আজকের দিনটা খেতে দিন, আর কখনো খাবে না, কখনো না। ন্যাকা কথা বলে জায়গা পাস না। তোর ওইটুকু পিঁপড়ের মতো ছেলে এতগুলো ভাত খাবে? বড়দি কি বললে শুনলি না? এখন খাওয়া যাবে না মানে খাওয়া যাবে না। চল রান্নাঘরে চল, যেখান থেকে নিয়েছিস সেইখানে রেখে দিবি। সাবিত্রীর আর কোনো কথার জোরাজুরি খাটল না। ওর হাতের থেকে একরকম জোর করে ভাতের গামলাটা ছিনিয়ে নিয়ে হেলে দুলে দুই যা চলে গেলেন রান্নাঘরের দিকে। দরজা বন্ধ হয়ে গেল। মুখে হাত দিয়ে থরথর করে কেঁপে সাবিত্রী মাটিতে বসে পড়ে। ওর নজর পুকুর ছাড়িয়ে ওই ছোট্ট ঘরটার দিকে যায়। গ্রহণ লেগে গিয়েছে। কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ায় সাবিত্রী। তারপর দৌড়ায় ঘরটার দিকে। মাঝখানে একবার থামতে হলো ওকে। ওদিক থেকে মেজকর্তার কুকুর ভুলুর একটা মারণাপন্ন আর্তনাদ উঠেই সঙ্গে সঙ্গে আবার মিলিয়ে গেল। হাঁটু কেঁপে গেল সাবিত্রীর। চলতে পারছে না সে।
সবাই এখন ছাদে। এদিকে কি হচ্ছে কারোর সেদিকে কোনো হুঁশই নেই। কোনো রকমে শরীরটাকে টেনে টেনে নিয়ে গিয়ে সেই ছোট দালানটার জানলার ফাঁকে চোখ রাখে সাবিত্রী। এখনও জানে যে ভেতরে সে কী দৃশ্য দেখতে পাবে। এই দৃশ্য আগেও সে দেখেছে 3 মাস আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতে। নিজের ঘরে মেঝের ওপরে বসে আছে হারু। কুকুরটাও আছে, তবে বসে নেই, ওর সামনে ঠ্যাং চিতিয়ে শুয়ে, একেবারে গলার কাছ থেকে পেট অবধি ফেড়ে দিয়েছে। ধুলোময় মেঝে চটচট করছে রক্তের স্রোতে, একেবারে ভেসে যাচ্ছে। ঘাটটা একদিকে মাখিয়ে জিভ দাঁতে কেটে পড়ে রয়েছে অত বড় নদরকান্তি কুকুরটা। চিড়ে রাখা অংশটার ভেতর থেকে মাংস, নাড়ি ভুড়ি যা পাচ্ছে হাত দিয়ে টেনে ছিঁড়ে ছিঁড়ে মুখে পুড়ছে হারু। অন্য কোনো মা সন্তানের এই দৃশ্য দেখলে মাথা ঘুরিয়ে পড়ে যেত, কিন্তু সাবিত্রী জানে তার সন্তান ঠিক স্বাভাবিক নয়, তাকে শক্ত থাকতেই হবে। জানলার শিক ধরে দাঁড়িয়ে থাকে সাবিত্রী, এদিক ওদিক তাকায় কেউ যাতে এসে না পড়ে, ওর ছেলেটাকে কেউ যাতে এই অবস্থায় না দেখতে পায়। মনে মনে ঈশ্বরকে কাতরভাবে ডাকে সে। আমায় তুমি অন্ধ করে দাও ঠাকুর, আর নয়তো চিরকালের জন্য তুলে নাও। এসব দেখার জন্য কেন বাঁচিয়ে রেখেছো আমায়? কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ? পুরো সময়টা ধরে কেউ আসে না এই দিকটায়, এমনিতেই এদিকটাতে কেউ খুব একটা আসে না। হারু ধীরে সুস্থে ওর অনন্তকালের ক্ষুধা মেটায়, তারপরে মেঝের ওপরে টান হয়ে শুয়ে পড়ে। সামনে পড়ে থাকে একটা হাড়, লোম, চামড়া, মাংসের বিদঘুটে পিণ্ডবস্তু। ঠিক সেই মুহূর্তে দরজা খোলে সাবিত্রী। গ্রহণ ছেড়ে যাচ্ছে, চারিদিকে আবার সোনালি আলো খেলে যাচ্ছে। ধরা গলায় মেঝেতে শুয়ে থাকা ছেলের উদ্দেশ্যে বলে, হারু বাবা ওঠ, পালাতে হবে আবার, উঠে আয়, কেউ দেখে ফেলবে। ক্লান্তভাবে নিজের মায়ের দিকে মাথাটা একবার ঘোরায় হারু। চোখের মনির আলকাতরা রং, হঠাৎ করে বেড়ে ওঠা কালচে নখ একটু একটু করে মিলিয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে সে। হাড় জিরজিরের শরীরের ওপর জেগে রয়েছে ডাউস একটা পেট, পেট ভর্তি করে খেয়েছে সে। এখন না মা, এখন না, পেট ভর্তি লাগে যে। পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সাবিত্রী। পরনে শুধু একটা কুচকুচে কালো রঙের হাফ প্যান্ট, বুক পেট ভেসে গিয়েছে রক্তে। প্যান্টেও মেখেছে, কিন্তু রং কালো বলে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের বুক পেট মুছিয়ে দেয় সাবিত্রী। এই নিয়ে দ্বিতীয়বার 3 মাস আগে সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতেও মুছিয়ে দিয়েছিল এইভাবেই। এখনই তো যেতে হবে বাবা, সবাই দেখে ফেললে তোকেও মারবে, আমাকেও মারবে। আয়, উঠে আয়। খুব সাবধানে ছেলেকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে পুকুরের ঘাটে বসিয়ে রক্ত ধুয়ে দেয় সাবিত্রী। আঁচল দিয়ে মুছিয়ে দেয় গা, তবু প্যান্টটা চপচপে হয়ে ভিজে আছে। গ্রহণ ছাড়ার পর সকলে একসাথে খেতে বসেছে। রান্নাঘরের দিক থেকে দাসদাসীদের চাপা গুঞ্জন কানে এসে পৌঁছয়। ছেলের হাত ধরে টানতে টানতে দিনের আলোতেই খুব সাবধানে গা ঢাকা দিয়ে পেছনের বাগানের নিচু পাঁচিল টপকে চিরকালের মতো এই বাড়ি ত্যাগ করে 5 ছেলেতে মিলে। দৌড়ায় না, দৌড়ালে দিনের আলোতে গ্রামের লোক সন্দেহ করতে পারে। আর একটু হাঁটলেই বড় রাস্তা, আর তারপরই স্টেশন। হাওড়া বর্ধমান কড লাইনের একটা ছোট্ট স্টেশন।
একই শীতের দুপুর, তার উপরে আবার এই লাইনে সারা বছরই ট্রেন বাতিলের সমস্যা। স্টেশনের ওপর আক্ষরিক অর্থেই কেউ নেই। দূরে দুটো কুকুর শুয়ে ঠান্ডায় কাঁপছে। ফাঁকা স্টেশনটার একটা বেঞ্চের ওপরে ছেলের মাথা কোলে নিয়ে বসে আছে সাবিত্রী। মায়ের কোলে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাচ্ছে হারু। ছেলেটার গায়ে এই ঠান্ডায় একটা জামা দিতে পারেনি। এক কাপড়ই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে ওরা। ছেলেটার পরনে প্যান্ট ছিল ভিজে, খালি গা, শরীর আঁচল দিয়ে যতটুকু সম্ভব ঢেকে রেখেছে। তাতে যতটুকু শীত নিবারণ হওয়ার হয়েছে। গোয়ালডাঙ্গা থেকে অনেক দূরে পালিয়ে এসেছে ওরা ট্রেন ধরে। বেঞ্চে হেলান দিয়ে দূরে দিগন্তে মরা পাখির চোখের মতো ঘোলাটে সূর্যটার দিকে চেয়ে থাকে সাবিত্রী। এইভাবে কতদিন পালিয়ে বেড়ানো, কতবার পালিয়ে বেড়ানো, এর কি কোনো বিরাম নেই? এই ছেলেকে নিয়ে আর কত জ্বালা সইতে হবে আমাকে? জন্মের পর থেকে জ্বালিয়ে খাচ্ছে, গলা টিপে মেরেও ফেলতে পারি না। কি করব? 10টা মাস পেটে ধরেছিলাম যে। এই ছেলে আমার সব খেয়েছে। স্বামী, সংসার, একটা নিরাপদ আশ্রয়, সব। হ্যাঁ, পরিতোষকে এই ছেলেটাই খেয়েছে। হ্যাঁ, খেয়েই ফেলেছে, সত্যি সত্যিই খেয়ে ফেলেছে নিজের বাপকে। যেমন সকালে মেজকর্তার কুকুরটাকে খেয়ে ফেলল, ঠিক সেইভাবে আজ থেকে প্রায় 3 মাস আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতে গ্রহণ লাগলে ওর খিদে পায়। আর তখন কে ওর মা আর কে ওর বাবা, পেট ভরানো নিয়ে কথা। চোখ বন্ধ করে সাবিত্রী। ওর চোখের দৃশ্যপটে সিনেমার মতো ভেসে ওঠে 3 মাস আগের সেই চন্দ্রগ্রহণের দৃশ্যগুলো। সেই রাতের আগে এতগুলো বছর, এতগুলো গ্রহণ পেরিয়েছে, কোথাও কোনো গণ্ডগোল হয়নি। সাবিত্রী ঠিক সামলে দিয়েছে। সেদিনও অনেক অনেক রান্না করেছিল সে। 2 হাঁড়ি ভাত শুধু হারুর জন্য, তার নিজের জন্য ছোট্ট এক থালার কোনায় 1 মুঠো ভাত আর একটু তরকারি। বাড়ি ছিল না পরিতোষ, কিন্তু সেদিন সন্ধ্যা রাতে হঠাৎই কোথা থেকে এসে উদয় হয়েছিল। গায়ের 5টা লোকের থেকে কানাঘুষো শুনেছিল সাবিত্রী। ওর স্বামী নাকি এখন জুয়ার ও সাট্টার ঠেকেও যায়। বাড়িতে টাকা পাঠানোর পরিমাণও কমে গিয়েছে অনেক। মা ছেলের সংসার কোনো রকমে চলত। পরিতোষ বাড়িতে আসতই না বলতে গেলে। হঠাৎ করেই একদিন এসে উপস্থিত হলো। স্বামীকে বাড়িতে আসতে দেখে চোখে সর্ষে ফুল দেখেছিল সাবিত্রী। সর্বনাশ! রান্না তো প্রায় 5 জনের করা আছে, কিন্তু সে তো একাই সাবড়ে দেবে হারু। আর একটু পরে গ্রহণ লাগলে ওখান থেকে পরিতোষকে কি করে খাওয়াবো? আর আমার নিজের ভাগে যা আছে তাকে একটা বিড়ালেরও পেট ভরবে না। আর মরণের মরণ, এমন মরণ! আজ 2 হাঁড়ি ভাত রান্নার পরে ঘরের চাল বাড়ন্ত। মুদিখানা দোকান সেই বাজারে, এত রাতে কে যাবে ওখানে? আর কিছুক্ষণ পরে এমনি নিজের ছেলেকে একা রেখে কোথাও বেরোবে না সাবিত্রী। শাঁখের করাতের মতো বিপদ। এদিকে সেদিন বাড়ি ঢোকার সাথে সাথে স্বামীর চোখ মুখ দেখে সাবিত্রী বুঝেছিল নিশ্চয়ই কোথাও জুয়া খেলে হেরে ভূত হয়ে এসেছে। গায়ের থেকে সস্তা বাংলা মদের টোকো গন্ধ বেরোচ্ছে। হাত পা ধুয়ে এসে শটান ঘরের মধ্যে ঢুকেই প্রথম কথা, বড় খিদে পেয়েছে, আরে তাড়াতাড়ি দাও না। ঠিক এই ভয়টাই করেছিল সাবিত্রী। ভাত এখন কোথায় পাবে সে? টিনের ক্যানেস্তারায় মিইয়ে যাওয়া কিছু মুড়ি ছাড়া ঘরে আর কোনো খাবারই নেই, কেবল হারুর ভাগের খাবারটা ছাড়া। ওটা কিছুতেই স্বামীকে দিতে পারবে না সাবিত্রী। সে আমতা আমতা করে বড় ঠুনকো একটা মিথ্যে কথা বলেছিল। মানে রান্না তো ও বেলায় খাওয়া হয়ে গেছে সব, চাল বাড়ন্ত। আমরা রাতে
মুড়ি বাতাসা খাবো ভেবেছিলাম। তুমি এক কাজ করো, আমার ভাগেরটা খেয়ে নাও। কোনো উত্তর নেই। টলমল পায়ে এগিয়ে এসে সোজা চটাস করে সাবিত্রীর গালে একটা চড় বসিয়ে দিয়েছিল পরিতোষ। হ্যাঁ এই মাগি, এই আমারে তুই ভোদায় পেয়েছিস? হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ মাথা কিছু বুঝবো না, তাই না? হ্যাঁ, আমি মাটির উনুনটা এখনো আঁচ আছে, একটু আগেই রান্না নামিয়েছি। হাত পা ধুতে গিয়ে রেখে এসছি হাঁড়ি করায় ডাই করে রাখা আছে। গালে হাত চেপে রেখে নিজের ভুলের জন্য নিজেই মনে মনে মস্ত জিভ কাটে সাবিত্রী। ঠিকই তো, উনুনের আঁচটা জল ঢেলে নেভানো হয়নি এখনো। আসলে আর কিছুক্ষণ পরই গ্রহণ লাগবে। এই গ্রহণের দিনগুলোতে গা হাত পা থরথর করে কাঁপে সাবিত্রীর। সবসময় তটস্থ একটা ভাব নিয়ে থাকে বেচারি। ঠিকঠাক সময় মতো ছেলেটাকে খেতে না দিতে পারলে খুব খারাপ কিছু একটা ঘটতে পারে, তাই ভয়ে কাঁটা হয়ে থাকে সে। যতক্ষণ না গ্রহণ ছেড়ে যাচ্ছে, কি করতে কি করে তালে গলে ঠিক থাকে না। একটা শেষ চেষ্টা করেছিল সাবিত্রী। দৌড়ে এসে স্বামীর পায়ে পড়ে বলেছিল, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, হারুর জন্য কিছুটা খাবার রেখেছি গো, ও রাতে খাবে। ওখান থেকে ভাগ বসিও না, তুমি আর আমি মুড়ি খেয়ে শুয়ে পড়ি। কাল সকালে তুমি যা বলবে তাই রান্না করে দেব। একটা লাথি মেরে সাবিত্রীকে সরিয়ে দিয়েছিল পরিতোষ। পাশের ঘরেই অন্ধকারে শুয়ে রয়েছে হারু। ওর ঘরের সামনেই রান্নাঘরটা। ঘর থেকে বেরিয়ে এসে লণ্ঠনটা তুলে ধরে পরিতোষ দেখেছিল রান্নাঘরে সাজানো রয়েছে ভাত, 2-3 পদের তরকারি আর ডাল। এসব দেখে কি বুঝেছিল কে জানে। ওর মাথায় রক্ত টকবক করে ফুটতে শুরু করেছিল। ঘরে এসে মেঝের ওপরে পড়ে থাকা সাবিত্রীকে চুলের মুঠি ধরে টেনে তুলেছিল সে। মিথ্যা কথা কারে বলছিস? হ্যাঁ, এত রান্না সব তোর ছেলে খাবে? তুই কারে কি বোঝাচ্ছিস? ও এবার বুঝেছি, তুই নতুন নাং ধরেছিস, তাই না? ও তো রাতে আসার কথা আছে, তাই না? ওই জন্যই সব ভালো ভালো রান্না করেছিস। বেহায় আমাকে আজকে তোর একদিন কি আমার একদিন। খুব সুখ দেয় না তোর নাং? কত সুখ দিয়েছে আজকে। ছেড়ে দাও। ঘরের মধ্যে একচোট ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছিল। এদিকে দুজনে কেউই খেয়াল করেনি বাইরে আকাশে চাঁদকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে একটা কালো ছায়া। খেয়াল করেছিল কেবল পাশের ঘরে শুয়ে থাকা হারু, যে জানলার ফাঁক দিয়ে এতক্ষণ তাকিয়েছিল আকাশের চাঁদের দিকে। চাঁদটা পুরোপুরি ঢেকে যেতেই হারুর মুখের ভেতরটা কেমন যেন টসটস করে উঠেছিল। লালায় ভরে গিয়েছিল মুখ, পেটে অসম্ভব মোচড় দিয়েছিল খিদে। ঢেকে যাওয়া চাঁদটাকে দেখে যেন একটা নিখুঁত বিশাল বড় সেদ্ধ মেটে আলুর টুকরো বলে মনে হচ্ছিল। হারুর ইচ্ছে করছিল চাঁদটাকেই নুন মাখিয়ে চটকে খেয়ে নিতে। বাবা মায়ের ঝগড়ার শব্দ আরও তীব্র হচ্ছিল। পাশের ঘরে হারু ঘ্যান ঘ্যান করতে শুরু করেছিল খিদের জ্বালায়। মা, ও মা, খেতে দাও, খিদা লেগেছে। মা, মা গো, খেতে দাও, খিদা লেগেছে। সাবিত্রী সাড়া দেওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ ততক্ষণে পরিতোষ ঝুঁকে পিচ মোড়া করে চেপে ধরেছিল তাকে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেলেটাকে খেতে দিতে হবে, দোহাই তোমার, ছাড়ো। পরিতোষ আরো শক্ত করে ওর 2 হাত একসাথে ধরে মোচড় দিচ্ছিল। তোরা তোর ছেলে খাওয়া আজকে বার করছিস শালি, আমার পয়সা খাবি। হ্যাঁ, আমি বাড়িতে এসে ভাত পাবো না? নাগের জন্য ভাত তো লাগবি, তো সব ঝাড় আমি আজকে মেটাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভুল করছো কিন্তু, ছেলেটাকে খেতে দিতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি ভুল, আমি সব দেখছি। তোরা
তোরা আজ তোর একদিন কি আমার একদিন। আচ্ছা বেহাই মাগি হাট ও শালা আমায় খাওয়া দিবি না, আমার ভাবছি আমার পয়সায় খাবি। ওদিকে পাশের ঘরে শুয়ে থাকা হারু উঠে বসেছিল। হাপুস নয়নে কাঁদছিল ছেলেটা। মা, ও মা, মা গো, আমার খেতে দাও, খুব খিদা লেগেছে মা, খেতে দাও, ও মা, খেতে দাও না। সাবিত্রী নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওঠার চেষ্টা করে, কিন্তু গর্তে পড়া হাতির মতো অবস্থা হয়েছে তখন তার। পরিতোষের শরীর টপকে এসে উঠতে পারে না। ওর স্বামীকে সেদিন রাতে যেন শয়তানে ভর করেছিল। কাঁদতে কাঁদতে পাশের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল হারু। ও মা, মা খেতে দাও না, খুব খিদা লেগেছে, ও মা। পরিতোষের ঘাম চকচকে কালো বিশাল শরীরটার ফাঁক ফোঁকড় দিয়ে সাবিত্রী দেখতে পেয়েছিল হারু এক পা দু পা করে ঢুকে আসছে ঘরের মধ্যে। হ্যারিকেনের অল্প আলোয় চকচক করছে তার কুচকুচে কালো চোখ দুটো। ব্যাগ ধরার সময় একটা সাপ যত বড় হাঁ করতে পারে তেমনভাবে মুখের নিচের দিকটা ছেত্রে ঝুলে আছে তার। এত বড় হাঁ কোনো মানুষের হতে পারে? এই আধো অন্ধকারেও সাবিত্রী দেখতে পেয়েছিল ছেলের মুখ থেকে লালা ঝরে পড়ছে। মুহূর্তের ভগ্নাংশের মধ্যে সাবিত্রীর শরীরের ওপর থেকে বিশাল চাপটা সরে গেল। জান্তব একটা গর্জন করে হারু ঝাঁপিয়ে পড়েছিল ওর বাপের পিঠের ওপরে। এইটুকু রোগা ছেলে শরীরে এত জোর কোথা থেকে এলো ভগবানই জানে। বাপকে টেনে হেঁচড়ে মাটিতে নামিয়েছিল। সাবিত্রীর বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। বিছানার চাদর চেপে ধরে থরথর করে কাঁপছিল সে কেবল। হাত পা সব অবশ হয়ে গিয়েছিল তখন। শুধু জেগেছিল শ্রবণেন্দ্রিয় দুটো। তবে বেশিক্ষণের জন্য নয়। পরিতোষের রক্ত জল করে দেওয়া মরণাপন্ন আর্তনাদ, একটা মানুষের পেট তুলোর বালিশের মতো ছিঁড়ে খুঁড়ে ফেলার শব্দ বেশিক্ষণ শুনতে পারেনি সাবিত্রী। জ্ঞান হারিয়েছিল। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল তা মনে নেই। যখন উঠল তখন হুঁশ হলো সে ঘরের মধ্যেই শুয়ে আছে এবং তখনও রাত কাটেনি। বিছানার থেকে পা মাটিতে নামাতেই মাথা ঘুরে গিয়েছিল সাবিত্রীর। পুরো ঘরটা যেন একটা কসাইখানা। মাটির মেঝে রক্তে ভিজে গিয়ে থকথক করছে। তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলা দলা মাংস, চর্বি, নাড়ি ভুড়ি, হাড়গোড়গুলোকে আর ওর স্বামী পরিতোষ বলে চেনা যাচ্ছিল না। খানিক দূরে দেওয়ালে ঠেস দিয়ে মাথাটা সামান্য এলিয়ে ঘুমিয়েছিল হারু। পেটটা ঢাকের মতো বড় হয়েছিল তখন তার। হাতে পায়ে মুখে বুকে গলায় রক্ত মাখামাখি। তার পরের ঘটনাগুলো খুব ভালো করে মনে পড়ে না সাবিত্রীর। কিভাবে যে দ্বিতীয়বারের মতো সংজ্ঞা না হারিয়ে ঠান্ডা মাথায় ছেলেটার গা হাত পা মুছিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিজে এক কাপড়ই বাড়ি ছেড়ে পালিয়েছিল তা সাবিত্রীর মনে পড়ে না এখন আর। শুধু এইটুকু মনে আছে, অনেকটা রাস্তা হেঁটে যখন স্টেশনে এসে পৌঁছেছিল তখন পূব দিকের আকাশ ফর্সা হয়ে গিয়েছিল। সকালে ফার্স্ট ট্রেন ধরে গোয়ালডাঙ্গায় নেমেছিল ওরা। এইটুকু সময়ের মধ্যে 3টে ট্রেন বেরিয়ে গিয়েছে। স্টেশনে যে কজনের নামার কথা ছিল তারা নেমেই দৌড় দিয়েছে তাদের গন্তব্যের দিকে। স্টেশন চত্বর আগের মতোই ফাঁকা। ইতিমধ্যে সন্ধে নেমেছে। সারা স্টেশনে সেরকম আলো নেই। হারু তখনও ঘুমাচ্ছে। সাবিত্রী জানে হারু এখন অনেকক্ষণ ঘুমাবে। পেট ভর্তি খাবার পরে ছেলেটা এইভাবেই অনেকক্ষণ ঘুমায়।
হয়তো আর সারা রাতে ঘুমই ভাঙবে না। আলতো করে সাবধানে ছেলেটার মাথাটা নিজের কোল থেকে বেঞ্চের ওপরে নামিয়ে রাখে সাবিত্রী। এদিক ওদিক তাকাতেই কয়েকটা ছেঁড়া বস্তা চোখে পড়ে তার। কুড়িয়ে এনে ছেলের গায়ে ভালো করে ঢেকে দেয়। তারপরে ছেলের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এক মনে। সাবিত্রী খুব ক্লান্ত। এভাবে পালিয়ে বেড়াতে বেড়াতে সে খুব ক্লান্ত। এই ছেলেকে নিয়ে সে আর পারছে না। না, এভাবে একটা মানুষের জীবন চলতে পারে না। এত আশঙ্কা, এত উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন গুজরান সম্ভব নয়। ছোটবেলায় মায়ের মুখে একবার শুনেছিলাম, যার কেউ নেই তার ভগবান আছে। হারুর মাথায় হাত বুলিয়ে কপালে একটা ছোট্ট চুমু খায় সাবিত্রী। ওকে ভগবানই দেখবেন, দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। মা হয়েও এরকম স্বার্থপরের মতোই আজ দায়িত্ব ঘাড়ের থেকে নামিয়ে ফেলতে হবে। স্টেশনে অ্যানাউন্সমেন্টের বালাই নেই, তবে আপের দিকে অনেক দূরে ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। সাবিত্রী স্টেশনের শেষ মাথায় হাঁটতে হাঁটতে চলে যায়। শেষবারের মতো দেখে নেয় বেঞ্চে অঘোরে ঘুমিয়ে থাকা হারুকে। আলোর বিন্দুটা ক্রমশ আরও বড় হচ্ছে। খুব অস্পষ্টভাবে শোনা যাচ্ছে হর্ন। হারুর ঘুমটা ভাঙল লোকজনের কোলাহলে। ঘুম ভেঙেই হারু দেখল ওর গায়ের ওপরে একটা নোংরা চট বিছানো রয়েছে। মুখের ওপরে এসে পড়েছে সকালের উজ্জ্বল অথচ নিস্তেজ সূর্যের আলো। চোখ মুখ কুঁচকে উঠে বসল হারু। এটা তো সেই স্টেশনের বেঞ্চটা যেখানে মায়ের সঙ্গে বসেছিলাম। মা কোথায়? স্টেশনের শেষ মাথায় লোকগুলো দৌড়াদৌড়ি করছে কেন? কোথায় যাচ্ছে তারা? চটটা গায়ে দিয়েই উঠে দাঁড়ালো হারু। খুব শীত করছে। হাঁটতে হাঁটতে চলে এলো প্ল্যাটফর্মের শেষ দিকটায়, খানিক দূরে আপের দিকে। লাইনের ওপরে কতগুলো লোকের জটলা। কি ব্যাপার দেখার জন্য হারু এক পা দু পা করে এগিয়ে গেল সেদিকে। লোকজনের ভিড়ের মধ্যেই কয়েকটা কাকও ওড়াউড়ি করতে দেখা গেল। মাঝে মাঝে উড়ে এসে ছো মেরে কী সব লাল লাল যেন মুখে করে নিয়ে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে দূরের দিকে। ভিড়টা সরিয়ে ভেতরে উঁকি মারে হারু। লাইনের দুপাশে একেবারে মাঝামাঝি জবাই হয়ে পড়ে আছে একটা দেহ, মানুষের দেহ। পরনে শাড়িটা অবধি নিখুঁতভাবে কেটে বেরিয়ে গেছে। ট্রেনের চাকার তলায় এত ধার থাকে। এই মেটে কমলা রঙের শাড়িটার উপরেই নিস্তেজ হয়ে মাথা রেখে ঘুমাচ্ছিল হারু। দেহের কাটা অংশগুলোর ওপরে মাছি ভনভন করছে। সেখান থেকেই বেরিয়ে থাকা নাড়ি ভুড়ি নিয়ে কাকেরা টানাটানি করছে, ছেঁড়াছেড়ি করছে। নিজের মায়ের এত সুন্দর মুখটাকে এত বিভৎসভাবে ফুলিয়ে থাকতে কখনো দেখেনি হারু। মায়ের মুখটা সামান্য হাঁ হয়ে আছে। তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে সুন্দর দাঁতের পাটি। মুখের ভেতরে কতগুলো মাছি ঢুকছে আর বেরোচ্ছে। আর ভালো লাগলো না এসব দেখতে। সে বুঝে পেল না তার মা তাকে ছেড়ে চলে গেল কেন এভাবে। সে তো কোনোদিনও তার মায়ের কোনো ক্ষতি করেনি। নিষ্প্রিয়ভাবে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে এলো হারু। না, কান্না এলো না, বমিও এলো না। স্টেশনে এসে গুম মেরে বসে রইল কিছুক্ষণ। পটলাটাও আস্তে আস্তে পাতলা হয়ে আসছে ওই দিকে। সবারই কাজ আছে। কে একটা বেওয়ারিশ লাশের পেছনে এত সময় দেবে? বিপরীত দিকে ট্রেনের হর্ন শুনে সেদিকে তাকায় হারু।
ডাউন ট্রেন আসছে। ট্রেনটা এসে দাঁড়াতে তার পেটের মধ্যে ঢুকে পড়ল সে। যেখানে নিয়ে গিয়ে নামাতে চায় নামাক। অনেক দূর চলে যাবে হারু, সবার থেকে অনেক দূর। পাঁচ বছর পরের এক সন্ধেবেলা, উত্তর কলকাতার একটি পাইস হোটেল। কিচেন থেকে দুটো খাবার থালা নিয়ে টেবিলের দিকে আসতে গিয়ে মাথাটা কেমন যেন ঘুরে গেল ছেলেটার। নাকে এসে লাগলো গরম ভাতের, মুরগির মাংসের ঝোলের, কুচো করে কেটে রাখা শসা, পেঁয়াজ, সালাডের গন্ধ। প্রকৃত অর্থেই জিভ দিয়ে লালা টপকাতে লাগলো তার। পড়লও খাবারের থালাতে দুফোঁটা। কেউ দেখতে পায়নি, কিন্তু পার চলতে চাইছে না তার। মাথা কাজ করছে না। মনে হচ্ছে খাবারের থালা দুটো নিয়ে দৌড়ে কোথাও যেন পালিয়ে যায় সে। খিদে পেয়েছে, তাও হঠাৎ করেই, এবং সে খিদে বড়ই ভয়ঙ্কর। রিসেপশনে খামারের হুমদো শুয়োরের মতো চেহারার মালিক বসে টিভি দেখছে। টিভির ভলিউমটা প্রয়োজনের তুলনায় একটু বেশি বাড়ানো। ছেলেটার কানে ঢুকছে নিউজ চ্যানেলের সঞ্চালকের কথা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, যা সারা ভারতে দৃশ্যমান। শহর কলকাতার চোখ আকাশের দিকে। এবছরের প্রথম বলয় গ্রাস চন্দ্রগ্রহণ, যা দেখা যাবে সারা ভারত থেকে। টিভির চ্যানেলের কথাগুলো আস্তে আস্তে মাথার মধ্যে হারিয়ে যেতে শুরু করলো ছেলেটার। খাবারের থালা দুটো হাতে নিয়েই থরথর করে দাঁড়িয়ে কাঁপছে সে। টিভি থেকে চোখ সরিয়ে মালিক চিৎকার করে বলে ওঠে, এই হারু, দাঁড়িয়ে পড়লি কেন? যা যা যা, 3 নম্বর টেবিলে খাবার দুটো দিয়ে আয়, তাড়াতাড়ি পা চালা। কোনো রকমে খাবার দুটো টেবিলে পৌঁছে দিয়ে কাঁপতে কাঁপতে হারু এসে কিচেনে ঢুকল। যথেষ্ট ব্যস্ত একটা হোটেল এটা। দুজন শেফ রান্না করছে আপন খেয়ালে। ওকে এখনই কিছু খেতে হবে। একটা গামলায় বেশ কিছুটা তরকারি, আর পাশে বড় একটা ডেকচিতে ছিল ভাত। হারু দ্রুততার সঙ্গে একটা থালার মধ্যে যতটা পারল ভাত আর কিছুটা তরকারি বেড়ে নিয়ে কিচেনের পেছন দিকটায় চলে গেল। এখানে বাসন মাজা হয়। তারপরেই একটা ছোট্ট গুদাম ঘরের মতো জায়গা আছে, সেখানে আনাজপাতি রাখা থাকে। ওখানটা অন্ধকার, কেউ ওকে দেখতে পাবে না, কিন্তু তাড়াতাড়ি খেতে হবে। এখন রাশ আওয়ার। অফিস থেকে ফিরে সবাই খেতে ঢুকছে এখানে। ঘরটায় ঢুকে সামনের তেল ছিটে ময়লা পর্দাটা সরিয়ে মেঝের ওপরেই বসে পড়ল হারু। সবে এক থাপলা ভাত মুখে তুলে দিতে যাবে, পর্দাটা আবার সরে গেল। সামনে দুজন, মালিক আর আরেকজন বেয়ারা, সন্দীপদা। সন্দীপদা ওর দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, দেখুন স্যার, হাতে নাতে ধরেছি ব্যাটাকে। এই মাত্র দেখি খাওয়ার নেই, ব্যাটা উল্টো টিকে যাচ্ছিল। কলে পড়া ইঁদুরের মতোই ঠকঠক করে কাঁপছে হারু। হাতের থেকে ভাতের থালাটা পড়ে গেল। স্যান্ডো গেঞ্জির পেছনের দিকটা ধরে এক খাবলায় হারুর শরীরটা শুদ্ধ তুলে দাঁড় করিয়ে দিল মালিক। সন্দীপকে বলল, তুই তোর কাজ করকে যা, আমি দেখে নিচ্ছি। টানতে টানতে হারুকে নিয়ে গেল হোটেলের একেবারে পেছন দিকটায়। খানিক দূরেই কাস্টমাররা বসে আছে। এখানে কোনো সিন ক্রিয়েট সে করতে চায় না। এখানে আগে কয়েকটা দোকান ছিল, সবকটার এখন শাটার বন্ধ। ঠাস করে একটা চর নেমে এলো হারুর গালে। শুয়োরের বাচ্চা সালা, এখন তোমার গেলার সময় হয়েছে ঢ্যামনা। 2 দিন না খাইয়ে রেখে দেবো, তখন বুঝবি। 2 দিনের মাইনে কেটে নেবো, তারপর দেখবো তোর কত রস হয়েছে। বেয়াদবি একেবারে বের করে দেবো ঢ্যামনা, জানিস তো? কোন আক্কেলে গিলতে বসেছিলিস এখন? হ্যাঁ, গলায় কোনই অবধি ঢুকিয়ে সব খাবার বের করে আনবো, শুয়োরের বাচ্চা সালা। এই জায়গাটা বড়ই অন্ধকার। কলকাতা শহরের পেটের ভেতরে এমন অন্ধকার জায়গা থাকতে পারে কেউ কল্পনাই করতে পারবে না। এতটাই অন্ধকার যে মালিক দেখতেই পেল না তার হাতের নাগালের মধ্যে ধরে থাকা হারুর শরীরে কতগুলো পরিবর্তন এসেছে। ওর ধকধক করে জ্বলতে থাকা কালো কুচকুচে চোখ দুটো মালিক দেখতে পেল না, শুধু একটা গর্জন শুনতে পেল।
অপার্থিব জান্তব একটা গর্জন। কোনো ক্ষুধার্ত বিশালাকার বন্য প্রাণী যেমন গর্জন করে, ঠিক তেমনই। হারু ছুটছে অলিগলির মধ্যে দিয়ে, লোকের বাড়ির ওপর দিয়ে ছুটছে, ছুটেই চলেছে। ওর 14 পুরুষের ভাগ্য ভালো যে ওদের হোটেলটা থেকে কিছুটা এগিয়েই গঙ্গার ঘাট। ঘাট থেকে নয়, দূরে একটা অন্ধকারের মতো জায়গা থেকে গঙ্গার বুকে লাফিয়ে পড়েছে সে। কারণ তার সারা গায়ে লেগেছিল রক্ত। ভারী পেটটা নিয়ে সাঁতার কাটতে একটু অসুবিধে হচ্ছে তার। হুমদো মালিকের গায়ে অনেক মাংস আর চর্বি, ডুবে ডুবে যাচ্ছিল হারু। তবু শরীরের রক্ত ধোয়াটা ভীষণ দরকার ছিল। ঘাট থেকে উঠে ভিজে গায়ে সে দৌড়েছে যেদিকে দু চোখ যায় সেই দিকে। মালিক অনেকক্ষণ ধরে রিসেপশনে নেই, তলব পড়ে যাবে এক্ষুনি। তার কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যাবে দোকানের পেছনে ওর ছিন্ন বিচ্ছিন্ন লাশটা। এটা ওদের গ্রাম নয়, এখানে কোনো মৃত্যুর খবর দীর্ঘ সময় ধরে চাপা থাকে না। তাই হারু ছুটছে, ওকে বাঁচতে হবে যেভাবেই হোক। আকাশে তখনও একটা কালো ছায়ায় ঢেকে থাকা চাঁদটা একটা আংটির মতো দেখাচ্ছে। হারু নিজের অজান্তেই চাঁদের দিকে তাকায় একবার, তবু সে থামে না, ছুটতেই থাকে। তার শরীরের বাইরের খোলটা হারুর, কিন্তু ভেতরে যে 100 কোটি কল্প আগের এক পৌরাণিক অপচ্ছায়া, যে অনায়াসে চাঁদ সূর্যকে গিলে খেত। কলকাতা শহরের অলিতে গলিতে দৌড়ে বেড়াচ্ছে রাহু। এবার আশ্রয় নেবে কোনো হোটেলে কিংবা অন্য কোথাও। আবার আসবে একটা চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ। আবার খাবার না পেলে কাউকে ছিঁড়ে কুড়ে খাবে সে। অতএব সবাই সাবধান, খুব খুব সাবধান, রাহু আসছে। হ্যাঁ, রাহু কিন্তু ফিরবে খুব তাড়াতাড়ি। শেষ হলো লেখক আকাশ গুহর কলমে রাহু। এই গল্পের প্রশ্ন, সাবিত্রী পালিয়ে গিয়ে প্রথম কোন গ্রামে উঠেছিল? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও আমাদের আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকের গল্প পাঠে নীল, অন্যান্য চরিত্রে ইশিকা, সৌমিক, বর্ষা, অস্মিতা, রূপা, সৃষ্টি আর আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে সৌভিক পিক্সেলেট থেকে। স্ক্রিপ্টিং সুচেতা, বিশেষ সহযোগিতায় রুভিনা এবং দিশানি। শব্দ সংযোজন সৃজা, আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, তোমাদের জন্য হানাবাড়ি আনতে চলেছে খুব তাড়াতাড়ি স্বনামধন্য লেখক শ্রী শঙ্কর চ্যাটার্জির কলমে রফিক। আসছে খুব তাড়াতাড়ি, চোখ রেখো হানাবাড়ি ইউটিউব চ্যানেলে। তাহলে বন্ধু, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয়ে থেকো। শুভরাত্রি।